প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আজাদ মজুমদার, ডেপুটি প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টার কার্যালয়। রয়েছেন বিশিষ্ট চিন্তক এবং রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। আপনাদের দুজনকেই স্বাগত। আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পর উনি 9টি দেশ সফর করেছেন। এর মধ্যে সাধারণ মানুষের মধ্যেও কয়েকটি সফর বেশ আলোচিত হয়েছে। যেমন প্রথম উনি যখন জাতিসংঘে গেলেন, তারপরে দাভোসে গেলেন, চীন সফর করলেন, বিমস্টেক গেলেন, কাতার গেলেন। সবশেষ যে সফরটা সেটা হলো জাপান সফর। এবং এই সফরে বেশ কিছু যুগান্তকারী কাজ হয়েছে উল্লেখ করার মতো, যেটা আমাদের দেশের জন্য খুবই উপকারী এবং প্রয়োজন। কিন্তু এই রাজনৈতিক ডামাডোল বলুন, বাজেট বলুন, আরও কিছু ঘটনার কারণে আমরা খেয়াল করলাম যে এই জাপান সফরের যে আমাদের অর্জনটা, এটা নিয়ে আসলে তেমন কিছু হয়নি। ইদানিং তার সফর নিয়েও কিন্তু কিছু সমালোচনা করার চেষ্টা করছে কেউ কেউ। আপনি তার সফর সঙ্গী হিসেবে সব জায়গায় গিয়েছেন, খুব কাছ থেকে দেখার চেষ্টা করেছেন। জাপান সফর সহ ওই সফরগুলো সম্পর্কে আমাদেরকে সংক্ষিপ্তভাবে একটু ধারণা দিতে পারেন? জাপান সফরটা আমাদের জন্য খুবই অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল এবং আমাদের বেশ কিছু সাফল্য সেখানে আছে। $1.06 বিলিয়ন আর্থিক অনুদান এবং ঋণ দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছে জাপান। এটা যে আসলে শুধু মৌখিক প্রতিশ্রুতি তা না, আপনার প্রতিশ্রুতির পর দুই দেশের রাষ্ট্রদূতের মধ্যে কিন্তু কাগজে কলমে চুক্তি সই হয়েছে এই সহায়তার ব্যাপারে, এবং আমাদের জনশক্তি রপ্তানির ব্যাপারেও কিন্তু একটা সুনির্দিষ্ট অগ্রগতি হয়েছে। এর পাশাপাশি জাপান সফরে মাননীয় প্রধান উপদেষ্টা যাদের সাথে বৈঠক করেছেন জাইকা, এর মধ্যে আপনি জানেন যে জাইকার অর্থ সহায়তা বা প্রকল্প সহায়তা বাংলাদেশে অনেক বেশি। ইনফ্যাক্ট আমাদের উন্নয়নের একটা বড় অংশীদার। যে কোনো দেশের তুলনায় জাইকার এই উন্নয়ন অংশীদারিত্ব আমাদের দেশে বেশি। এবং জাপান সফরে যেসব বিনিয়োগকারীর সাথে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা আলোচনা করেছেন, তারা কিন্তু প্রত্যেকেই জাপানের আসলে টপ বিজনেস লিডার্স। সো অর্থনৈতিক দিক থেকে এটা খুবই সফল একটা সফর ছিল। শুধু এই সফর কেন, আমি মনে করি যে উনি যেই কয়টা সফর দায়িত্ব নেওয়ার পর করেছেন, এই কটা সফর ওনার জন্য কিন্তু খুব কষ্টসাধ্য ছিল। কারণ আপনার উনি এই যাত্রা, ভ্রমণ ক্লান্তি, পাশাপাশি আপনার নিয়মিত দেশের খোঁজখবর নেওয়া, এগুলো এই কাজগুলো সমন্বয় করা ওনার জন্য খুব কষ্টসাধ্য। কিন্তু তারপরও এই কষ্টটা উনি করেছেন, কিন্তু দেশের কথা ভেবেই করেছেন। আপনি যদি দেখেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ওনার প্রথম সফর ছিল রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পরে। সেই সফরটাতে সারা বিশ্বের যে নেতারা, আমাদের ঠিক জুলাই বিপ্লবের সেপ্টেম্বরে এই সফরটা হয়েছে, সেখানে সারা বিশ্বের নেতারা যেভাবে বাংলাদেশের মানুষকে সমর্থন জুগিয়েছিল, সেই রকম একটা সময় এই সমর্থনটা, বৈশ্বিক সমর্থনটা বাংলাদেশের জন্য খুবই খুবই প্রয়োজনীয় ছিল। আপনি ওনার যদি আরব আমিরাত সফর দেখেন, ওনার আরব আমিরাত সফরের পরে কিন্তু বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যাওয়া ভিসার দুয়ারটা খুলেছে। আপনি যদি ওনার কাতার সফর দেখেন, ওনার কাতার সফর কিন্তু আমাদের যে এনার্জি কোঅপারেশন কাতারের সাথে আমাদের যেটা চলমান আছে, এই কোঅপারেশনটা যদি ধরে না রাখা যায়, তাহলে আমাদের শিল্পের উৎপাদন আরও ব্যাপক হারে ব্যাহত হওয়ার একটা আশঙ্কা থেকে থাকে। সেটা চেষ্টা করা হচ্ছে কাতারের সব জ্বালানি খাতে সব ঋণ শোধ করে তাদের সাথে জ্বালানি সহায়তাটা যাতে অব্যাহত রাখা যায়। আপনি বিমস্টেক সফরে আপনার প্রতিবেশী সবগুলা দেশের মোটামুটি আপনার সম্মেলনে কথা হয়েছে। ভারতের আপনার প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে, মায়ানমারের সামরিক বাহিনীর প্রধান যিনি এখন দায়িত্বে আছেন তার সাথে কথা হয়েছে, পাশাপাশি শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এইসব দেশের সাথে কথা হয়েছে। একটি হলো ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক, একই সঙ্গে যেটা রোহিঙ্গার ইস্যুটা খুব বড় ধরনের একটা অগ্রগতি আমরা মনে করি। সেটাই। চীনের সফরটাও কিন্তু আমাদের জন্য বহু রাজনৈতিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। চীন যেভাবে ওনাকে ওয়েলকাম করেছে, পাশাপাশি আপনার চীনের সাথে যে আমাদের যে বিনিয়োগ এবং বাণিজ্য সহায়তাগুলো বাড়ানোর যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, আপনি দেখেছেন এই সফরগুলোর কিন্তু ধারাবাহিকতাতেই কিন্তু কয়েকদিন আগে চীনের সো এই প্রত্যেকটা সফরেরই কিন্তু ইতিবাচক একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে বাংলাদেশে, যেটা হয়তো আপনি সব সময় যে এগুলার ফলাফল নগদ আসে এরকম না, কিন্তু এই যে ইতিবাচক যে প্ল্যাটফর্মগুলো তৈরি হচ্ছে, এটা সুফলে বাংলাদেশের জনগণ আমরা বিশ্বাস করি যে অদূর ভবিষ্যতে এটা পেতে শুরু করবে। তো এই দিক থেকে ওনার সফরগুলো খুবই প্রয়োজনীয় ছিল। এবং এটাও আপনি জানবেন যে ওনাকে কিন্তু অনেক দেশ আমন্ত্রণ জানায়, কারণ উনি যে দেশে যায় সে দেশে ওনার আসলে কিছু বন্ধু থাকে,
তারা সম্মানিত বোধ করে, ওনাকে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত বোধ করে, কিন্তু সব আমন্ত্রণ গ্রহণ করতে পারেন না। উনি যেই বাংলাদেশের প্রয়োজনে এই মুহূর্তে বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে যেই সফরগুলোতে গেলে উনি মনে করেন সেই সফরগুলোতেই কিন্তু উনি যাওয়ার সম্মতি দিচ্ছেন এবং যাচ্ছেন, এতে ওনার কষ্ট হচ্ছে। এবং আপনি দেখেন উনি কিন্তু আসলে কমার্শিয়াল ফ্লাইটে যাতায়াত করেন এবং খুব ছোট একটা আপনার টিম নিয়ে যান। কমার্শিয়াল ফ্লাইটে যাতায়াত করতে গেলে ট্রানজিটে ওনাকে অপেক্ষা করতে হয়, কষ্ট হয় ওনার যা বয়স, কিন্তু এই কষ্টটাও উনি কিন্তু সহ্য করে যাচ্ছেন, কারণ উনি মনে করছেন যে উনি যে দায়িত্বে আছেন তাতে এই কষ্টটা ওনার জন্য করা প্রয়োজন। কারণ উনি বাংলাদেশের শুধু সরকার প্রধানই না, উনি কিন্তু বাংলাদেশের একজন অ্যাম্বাসাডারও, মানে কাইন্ড অফ অ্যাম্বাসাডার এরকম যে যেহেতু বাংলাদেশে ওনার মতো বৈশ্বিক পরিচিতি বাংলাদেশের খুব কম নাগরিকেরই আছে, সো ওনার যদি ব্যক্তিগত পরিচিতি বা ওনার যদি ব্যক্তিগত ইনফ্লুয়েন্সটা বা কানেকশনটা ব্যবহার করে উনি যদি বাংলাদেশের জন্য কিছু করতে পারেন, সেটা যদি বাংলাদেশের জন্য মঙ্গল হয়, তো উনি সেই উদ্যোগ নিতে রাজি আছেন। এটা ওনার জন্য কষ্টসাধ্য হলেও এবং উনি সেই কষ্টটাই আসলে করে যাচ্ছেন। রেজাউল করিম রনি, আমরা সবাই জানি উনি একজন গ্লোবাল লিডার, প্রফেসর ইউনূস, এবং উনি যে সফরগুলো করেছেন এত ইতিবাচক সারা আমরা কোনো সরকার প্রধানের দেখিনি অতীতে। আর সবচেয়ে বড় কথা যেটা আজাদ মজুমদার বলছিলেন যে তাকে সবাই চেনে জানে, এবং আমরা লক্ষ্য করেছি যে আমাদের এদেশের সরকার প্রধানরা বিদেশে গেলে অন্য দেশের সরকার প্রধান তাকে কিভাবে রিসেপশন করতো সেটা আমরা জানি। তো আমরা খুব মোটা দাগে আমরা লক্ষ্য করি যে প্রফেসর ইউনূসকে রিসেপশনের ব্যাপারটা একটু আলাদা ধরে নেন। ছোট্ট একটা উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা বিমস্টেকে সব সরকার প্রধান পরিচিত হচ্ছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে, কিন্তু যখন প্রফেসর ইউনূস গেলেন তখন ওই থাইল্যান্ডের তরুণ প্রধানমন্ত্রী বলা যায়, উনি কিভাবে এগিয়ে আসলেন, তার ছবিটা কিভাবে তুলতে চাইলেন, তার ভিতরে যে আগ্রহটা ছিল। কিন্তু দুর্ভাগ্য হলো যেটা, এই প্রফেসর ইউনূসের সফর নিয়ে ইদানিং কেউ কেউ মুখ খোলার চেষ্টা করছেন, সমালোচনার তীর নিক্ষেপ করছেন। এই যে আমাদের কালচার, এটা কেন হচ্ছে? অন্যান্য পলিটিক্যাল পিরিয়ড বা পলিটিক্যাল লিডারের সফর এবং প্রফেসর ডক্টর মোহাম্মদের সফর, এর মধ্যে একটা আসলে কোয়ালিটির তফাৎ থাকবে, এটাই স্বাভাবিক। এবং ওনার যে ধরেন ইম্প্যাক্ট, ধরেন পৃথিবীতে খুব বেশি লোক কিন্তু গ্লোবাল লিডার থাকে না। গ্লোবাল লিডার হওয়ার জন্য একটা দেশের রাষ্ট্রপ্রধান বা দায়িত্ব থাকাটা নট নেসেসারি। হ্যাঁ, থাকলে ভালো, না থাকলেও গ্লোবাল লিডার হতে পারে। যেমন ধরেন মালালা ইউসুফজি গ্লোবাল লিডার, নেলসন ম্যান্ডেলা ছিলেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এই টাইপের ক্যারেক্টার আর কি। এখন দুনিয়াতে যারা গ্লোবাল কমিউনিটি, শান্তি, তারপরে হলো ধরেন এনভায়রনমেন্ট এবং একটা হিউম্যান কাইন্ডের একটা কালেকটিভ স্বার্থ নিয়ে কাজ করেন, এরকম ক্যারেক্টার খুব বেশি থাকে না। এবং বাংলাদেশে এরকম ক্যারেক্টার আমার মনে হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে আর আসেনি। মানে তার নিজস্ব টেরিটোরিয়াল এলাকা, তার ভূখণ্ড এবং তার আশেপাশের ভূখণ্ডের বাইরে একটা গ্লোবাল হিউম্যানিটির পার্সপেক্টিভ চিন্তা করে অ্যাকশন নেওয়া, কথা বলা, কাজ করা এবং রিয়েলি ইম্প্যাক্টফুল হওয়া এবং অন্যদের মধ্যে গুরুত্ব তৈরি করা। ধরেন আমি নিজেকে অনেক গুরুত্বপূর্ণ মনে করি, এতে কিছু আসে যায় না। আমার গুরুত্বটা অন্যে স্বীকার করে কিনা, অন্যে গুরুত্বপূর্ণ মনে করে কিনা, সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডক্টর ইউনূসের ক্ষেত্রে এটা সত্য, অন্যরা তাকে গুরুত্বপূর্ণ মনে করেন, কারণ উনি প্র্যাকটিক্যালি অনেকগুলো প্রবলেমের সলিউশন নিয়ে হাজির হয়েছে এবং উনি একজন কর্মবীর। ওনার আপনার ট্র্যাক রেকর্ড যদি দেখেন এবং ওনার কর্মতৎপরতার সাফল্য অন্যান্য দেশে কিন্তু অনেক বেশি। ইভেন ধরেন মাইক্রো ক্রেডিটের যে মডেলটা বলি আমরা, মাইক্রো ক্রেডিটটা কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি সফল না, সবচেয়ে বেশি সফল আমেরিকাতে। মানে তার গ্রোয়িং রেটটা যদি আপনি দেখেন, গ্রোথটা যদি আপনি দেখেন, এখানে সফল করতে ডেফিনেটলি, কিন্তু আমি বলতেছি যে এটার স্পিড যদি দেখেন, আমেরিকাতে যত দ্রুত সময়ে এটা করছে, ইভেন আফ্রিকাতে। ফলে এটা একটা গ্লোবাল মডেল আকারে পৃথিবীর অন্য এক দেশে এটা যাচ্ছে। তারপরে হলো এনভায়রনমেন্ট 3.0 যে কোনার কনসেপ্ট, ফলে সব মিলাইয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরগুলোকে ঠিক প্রচলিত পলিটিক্যাল সফরগুলোর হিসাব নিকাশের মধ্য দিয়ে বিবেচনা করার সুযোগ নাই। আমি ধরে নিলাম এই সফরগুলোর মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কোনো কিছু অ্যাচিভ করতে পারলো না। ধরেন অ্যাচিভ করতে না পারলে অবাক হওয়ার কিছু নেই, কারণ ধরেন আপনি জাপান, আমি বাংলাদেশ, আপনি আমাকে এমন একটা ফ্যাসিলিটি দিতে চান, কিন্তু এটা নেওয়ার ক্যাপাসিটি আমার নাই। ধরেন আপনি 1 লাখ কর্মী নিতে চান, শর্ত হলে 1 লাখের ভাষাটা ভালোভাবে শিখতে হবে। এখন আমার এখানে প্রপারলি এই ভাষা শিক্ষা দেওয়ার মতো প্রপার ধরনের প্রতিষ্ঠান নাই।
বা এরকম 1 লাখ লোক প্রপারলি ওই স্ট্যান্ডার্ডে ভাষাটা শিখতে পারলো না, যেতে পারলো না, বা কাজের স্কিলনেস, কাজের স্কিলটা ওই লেভেলে মিট করতে পারলো না। ফলে আপনি যে অপরচুনিটি আমাকে দিলেন এটা তো কোনো কাজে লাগলো না, আমি পুরোপুরি কিন্তু মিট করতে পারলাম না। ফলে সবসময় যে এই সব অপরচুনিটিগুলো বাংলাদেশ মানে পথটা খুলছে তো। অ্যাডাপ্ট করতে পারবে সেইটা মনে করার কোনো কারণে আমাদের অনেক ধরেন দুর্বলতা আছে, আমাদের ইন্টারনাল দুর্বলতা আছে এখন। কিন্তু ইন্টারনাল দুর্বলতা থাকার পরেও বাহিরে উনি যখন যায়, যখন এই ধরনের ডিলগুলো হয়, তখন যেটা হয় বাংলাদেশের ব্যাপারে একটা ইমপ্রেশনটা চেঞ্জ হয় তাদের। তো সেই ইমপ্রেশন চেঞ্জের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। ফলে আজকে যদি আপনি ধরেন ফেলও করেন প্রপারলি, ধরেন আপনি যে উদাহরণ দিলাম যে 1 লাখ পাঠাতে পারলেন না, কিন্তু আপনার সুযোগটা তো ক্রিয়েট হয়ে রইল, আপনার সম্পর্কটা তো ক্রিয়েট হয়ে রইল। ওকে, আপনি 5 বছরের মধ্যে এটা করেন, করে তারপরে আপনি ওই জায়গায় নিয়ে যান, লোকগুলোকে ইয়ে করেন। আর একটা জিনিস যেটা সমালোচনার ব্যাপারে বলে থাকেন, সমালোচনা হবেই, এবং যে কাজ করে তারই সমালোচনা হয় আমরা জানি। আর আমার মনে হয় যে এই সরকারের মনোভঙ্গির মধ্যে, মনোভাবের মধ্যে এই বিষয়টা আছে যে তারা সমালোচকদের বন্ধুই মনে করে, শত্রু আকারে দেখে না। কিন্তু সমালোচকদের একটা জিনিস বোঝা উচিত, ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু মানে ধরেন পলিটিক্যাল অ্যাচিভমেন্টের চেয়ে বড় কথা হলো এই কোনো অ্যাচিভমেন্ট যদি নাও হয়, আপনার বাংলাদেশকে যে রিপ্রেজেন্ট করছে গ্লোবালি, একটা ডিফারেন্ট বাংলাদেশের ব্যাপারে যে গ্লোবাল কমিউনিটি জানছে, এইটার গুরুত্ব কিন্তু অপরিসীম। এই জন্য একটা বিষয় একটু যোগ করি আজল করিম রনি, সেটি হলো যে আমরা তার যে ইমেজ, এখানে একটা কথা, যারা সমালোচনা করছে আমরা তাদের মুখগুলো চিনি, তারা কারা। 1, 2 নম্বর হলো আসলে দক্ষিণ এশিয়া একটা সমস্যা তো রয়েছে। দক্ষিণ এশিয়া ধরে নেওয়া তো অন্য কেউ বিশ্বগুরু, তার অবস্থা খুবই করুণ। এখন কিন্তু দক্ষিণ এশিয়াতে সারা ওয়ার্ল্ডে যদি লিডার হিসেবে আলোচনা আসে, কোনো না কোনোভাবে প্রফেসর ইউনূস চলে আসে। এটা কিন্তু একটা মাথা ব্যথার তাদের জন্য কারণ, অথবা আর একটা বলতে মনোবেদনারও কারণ। এই জন্য গ্লোবাল লিডারশিপের ক্যারেক্টার খুব বেশি নাই দুনিয়াতে। মাহাতির মোহাম্মদ আছে দিক দিয়ে একজন, ইমরান খান ছিল একজন, মানে ইমরান খানের এগুলো ধরেন তার আলাদা রাষ্ট্র পরিচালক হওয়ার আগেই তার যে গ্লোবাল ক্যারেক্টার হওয়া, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ধরনের ক্যারেক্টার পৃথিবীতে আসেই খুব কম, মানে সব দেশেই কম আছে। তো এইটা বাংলাদেশের জন্য একটা সুবর্ণ সুযোগ। এই জন্য আমি বলি কি, আর একটা হলো দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের মনে রাখা দরকার, রাষ্ট্র কিন্তু পার্সন না, রাষ্ট্র ডেফিনেটলি একটা ইমপার্সন এন্টিটি, একটা প্রতিষ্ঠান। ফলে রাষ্ট্রকে আমরা যদি শুধুমাত্র পার্সোনাল ব্যক্তি আকারে দেখি, যে ব্যক্তি হোক সেটা দেখা ঠিক হবে না। কিন্তু পার্সনই কিন্তু রাষ্ট্র বদলায়, পার্সন রাষ্ট্র বদলায়। যত রাষ্ট্র বদলেছে পজিটিভলি এমনকি নেগেটিভলি পার্সন করে ফেলে, পার্সনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কিন্তু সেই পার্সনের ভূমিকাটা যদি প্রাতিষ্ঠানিকরণ করা না যায় তাহলে সেটা সাস্টেন করে না। তো এই জন্য ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে তার পার্সোনাল আপনার হেরিটেজ, এই যে তার গ্লোবাল ইমেজ, আমাদের একজন অ্যাম্বাসেডর, গ্লোবাল অ্যাম্বাসেডর, আমাদের গ্লোবাল পোস্টার বয় বলা উচিত, তাকে আমরা কতটা কাজে লাগাইতে পারবো সেটা ডিপেন্ড করে আমরা এখানে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের কাঠামোটা কত দ্রুত সংহত করতে পারবো, নাহলে কিন্তু আমরা কাজে লাগাইতে পারবো না। এই যে এই বয়সে উনি নর্মাল ইকোনমি ফ্লাইটে ভ্রমণ করে এত দূরের দেশে, এটা কিন্তু খুবই ক্লান্তিকর। মানে যারা আমরা টুকটাক যাই আমরা জানি যে এটা আসলেই খুবই ক্লান্তিকর। তো এবং এইটাকে যদি আমরা ধরেন কাজে লাগাইতে পারি, তখনই কাজে লাগাইতে পারবো যদি আমরা এটা একটা প্রাতিষ্ঠানিক সেট আপ। এই জন্য যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, যেটা বললাম যে ব্যক্তি আকারে না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আজীবন তো থাকবেন না এখানে, তার কিন্তু উনি যে কাজগুলো করেছে, পরিশ্রমগুলো হচ্ছে, ওনার টিম সব মিলে, তাহলে এটা আপনি প্রোটেক্ট করবেন কীভাবে? তার জন্য তো একটা প্রাতিষ্ঠানিক কাঠামো লাগবে, যেটা প্রত্যেক গভর্নমেন্টের জন্য, পরে যারাই ক্ষমতা হবে তাদেরই কাজে লাগবে, এটা বাংলাদেশের জনগণেরই কাজে লাগবে। তো এই জন্য আসলে এটা আমি ওইভাবে পার্সোনাল আপনারা ধরেন যে ওনার পার্সোনাল অর্জন আকারে দেখতেছি না, আমি এটা বাংলাদেশের অর্জন আকারে দেখতেছি, এবং উনি নিজেও হয়তো এটাই চান। হ্যাঁ, যেটা আলোচনায় আজাদ ভাই বলার চেষ্টা করলেন যে বাংলাদেশের স্বার্থেই উনি কিন্তু ধরেন দাওয়াত অ্যাভয়েড করলেই পারেন, মানে অনেকগুলো দাওয়াত তো থাকে, সবগুলো তো উনি যান না, যেগুলোতে বাংলাদেশের স্বার্থ জড়িত সেগুলোতে উনি কষ্ট স্বীকার করে যান। তার মানে এটা শুধু বিদেশ ভ্রমণ করার ব্যাপার না, এখানে একটা দেশের বিদেশ ভ্রমণের প্রয়োজন নাই। হ্যাঁ, তো সারা দুনিয়া ভ্রমণ করতে করতে উনি এমনিতেই ধরেন বিরক্ত হওয়ার কথা। তো সেক্ষেত্রে ধরেন আপনারা ধরেন বাংলাদেশের স্বার্থের কারণেই এটা যাচ্ছে। আর একটা হলো যে লোক ক্ষমতায় থাকতে চায় না, ফলে তার তো পার্সোনাল কোনো গেনিংয়ের বিষয় থাকা সুযোগ নাই বা নাই, এটা বোঝাই যায়। কিন্তু মূল ব্যাপার যেটা হলো এই যে মানে রাষ্ট্রকে একটা ইম্পার্সন এন্টিটি আকারে দেখতে পারা, এবং পার্সন লাইক ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের বাংলাদেশের জন্য গ্লোবাল পোস্টার বয়, তার এই আপনার ইমেজটাকে কিভাবে আমি একটা রাষ্ট্র গঠনের জন্য কাজে লাগাবো,
সেই ক্ষেত্রে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর চিন্তা ভাবনার ঘাটতি আছে ফ্রম ভেরি বিগিনিং। তারা এই সরকারটাকেও একটা 8-10টা রাজনৈতিক সরকারের মতো করে ট্রিট করছে, যে কারণে ধরেন এই যে সমালোচনা ডক্টর ইউনূসের ব্যাপারে পার্সোনালি দেখা, পার্সোনালি তার কাজের আপনার ধরেন যে নিন্দা করা বা প্রশংসা করা, এটা পার্সোনালি করার আমার মনে হয় যে সুযোগ নেবার দরকার নাই। সেটা আপনি যেটা করেন সেটা হলো যে বাংলাদেশের একটা গ্লোবাল পোস্টার বই হিসাবে ওনার এই যে ইমপ্রেশনটা, এটাকে আপনি আপনার রাষ্ট্র গঠনের জন্য একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে নিয়ে আসেন, যার মধ্য দিয়ে এই যে 9টা সফর আপনি বললেন তার যে অর্জনটা, এটাকে এবার আপনি যদি রিভিউ করেন দেখা যাবে যে সফর হয়তো সফল হয়েছে, মানে সফরের দিক থেকে, ওই দিক থেকে, এবং তাদের সহযোগিতা করার ক্ষেত্রে কোনো কার্পণ্য নাই বা আগ্রহের ঘাটতি নেই। আপনি নিজে দেখা যাবে ফ্যাসিলিটেট করতে পারছেন না। আপনি আপনার টু দ্য পয়েন্ট এই প্রত্যেকটা জায়গায় আপনি বিশ্লেষণ করেন, দেখা যাবে আমাদের ইন্টারনাল অসহযোগিতা, আমাদের মিসম্যানেজমেন্ট, এবং আমাদের হলো যে এই কী বলবো যে এই একে অপরের প্রতি আপনার ওই ঐক্যের ঘাটতি, এগুলোর কারণে এই সফরগুলোর যে সুবিধা বাংলাদেশ ইমিডিয়েট পাওয়ার কথা ছিল সেটা আমরা অত দ্রুত অ্যাচিভ করতে পারছি না। তো এইগুলো আমাদের একটু গুরুত্ব দিয়ে চিন্তা করা উচিত। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। আজাদ মজুমদার, বিচার শুরু হয়েছে, আনুষ্ঠানিকভাবে শুরু, এবং আমরা লক্ষ্য করছি সেই বিচারালয়ের যে বিচার প্রক্রিয়া এটিকে লাইভও করা হচ্ছে টেলিভিশনে, যে সুযোগটা দেওয়া হয়েছে। এতে দুটো মতামত তৈরি হয়েছে, যারা বিচার চান আন্তরিকভাবে, এবং তারা এটাও চান যে বিচারটি যাতে সুষ্ঠু এবং অবিতর্কিত হয়। কাজে লাইভ থাকলে সেই সুবিধাটা পাওয়া যায়, অবিচারের আশঙ্কাটা কম থাকে। কিন্তু আমরা লক্ষ্য করি কেউ কেউ এটারও সমালোচনা করার চেষ্টা করে, মানে সরকার যাই করতে চায়, বিশেষ করে পতিত সরকারের ব্যাপারে এই সরকার যখনই সিদ্ধান্ত নিতে চায় তখন তারা অনেকেই মাঠে নামে অন্য ফর্মে, অন্য কারো ঘাড়ে চড়ে, ইত্যাদি ইত্যাদি। কি বলবেন আপনি? বিচারটা যে লাইভ হচ্ছে, এটা তো বিচার প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত তারা যেমন কি কাজ করছেন এটা মানুষকে দেখাতে পারছেন, পাশাপাশি সাধারণ মানুষ তারাও দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। এটা একটা দিক। আরেকটা দিক, এটা লাইভ হওয়া মিনস হচ্ছে যে এইটার কিন্তু রেকর্ডটা থেকে যাচ্ছে। রাইট। আপনি পরবর্তীতেও কিন্তু সুযোগ পাচ্ছেন এই বিচার প্রক্রিয়ায় কোনো ত্রুটি কেউ করলো কি না রিভিউ করার, হ্যাঁ, রিভিউ করে আপনি খুঁটিনাটি বিশ্লেষণ করার সুযোগ পাচ্ছেন। তার মানেটা হচ্ছে যারা বিচার কাজের সাথে সম্পৃক্ত তাদেরকে খুব সতর্কভাবে কাজ করতে হবে এখন, এবং কোনোভাবেই এই বিচারটা যাতে কোনোভাবে অবিচারে পর্যবসিত না হয়, অত্যন্ত ন্যায় বিচার হয়, সেই বিষয়ে তাদেরকে তারা স্বাভাবিক কারণে সবসময় যত্নবান, তাদেরকে আরও বেশি যত্নবান হবে, কারণ মানুষ দেখছে, হোল নেশন ইজ ওয়াচিং, প্রবাবলি হোল ওয়ার্ল্ড ইজ ওয়াচিং আপনার। তো এইরকম একটা বিষয়, এটা তো মানে ইতিবাচকভাবে না নেওয়ার কোনো কারণ নেই। এখন কেউ কেউ যদি বলে যে হ্যাঁ বিচারটা প্রচার করলে, হ্যাঁ বিচার প্রচার করলে অনেকের অপকর্ম সম্পর্কে পাবলিকেরই একটা জাজমেন্ট তৈরি হয়ে যাবে, তখন তাদের জন্য এটা একটা অসুবিধা। কারণ পাবলিক তখন আসলে বুঝতে পারবে যে এই যে বিচারের সময় যে প্রসঙ্গগুলো আসবে, তখন সাধারণ জনগণ সেগুলো আরও দেখতে পাবে, কী কী সাক্ষ্য উপস্থাপন করা হচ্ছে, সাক্ষীরা কী বলছেন, সেটাও সাধারণ মানুষ দেখতে পাবে। এবং দেখতে পারলে বিচারের রায় যেটা বিচারক দিবেন সেটা তো দিবেনই, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা রায় দেওয়ার মতো একটা অবস্থা তৈরি হবে। তারাও কিন্তু বুঝতে পারবেন যে আসলে অপরাধের মাত্রাটা কতটুকু এবং কার ভূমিকা কী, তারা সেটা নিজেরাও বিচার বিশ্লেষণ করে দেখতে পারবেন। এটা অনেকের পছন্দ না হওয়ারই কথা, কারণ তারা অনেকেই চান না আসলে এই বিচারটা হোক, বা
কারো কারো চাওয়াটা হচ্ছে বিচারটা যেন কোনোভাবে যদি বিতর্কিত হয় তাহলে তারা ভবিষ্যতে এটা থেকে রাজনৈতিক ফায়দা নিতে পারবে। এখন প্রশ্ন হলো, এই বিচারের ফলাফলকে আমরা শিগগির পাবো? কোনো কোনো মামলার রায় আপনার কি মনে হয়? আপনি গতকালকে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হচ্ছিল, আপনি জানেন যে রোড ম্যাপ শব্দটা ইদানিং আমাদের রাজনীতিতে খুব চালু একটা শব্দ। যে কোনো বিষয়ে সবাই একটা রোড ম্যাপ চায়, শুধু একটা বিষয়েই রাজনৈতিক নেতারাই বলেছেন বিচারের কোনো রোড ম্যাপ হয় না। আপনি কোনো রোড ম্যাপ দিয়ে কোনো বিচার করা সম্ভব করা না। যায় না। বিচার তার স্বাভাবিক গতিতে চলবে, স্বাভাবিক গতিতে চলার ফলে যদি রায় আসার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে রায় পাবেন, আর যদি পরিস্থিতি তৈরি না হয় তাহলে অপেক্ষা করবেন। এখানে আসলে অন্য কোনো কিছু ভাবার কোনো সুযোগ নেই। বিচারটা শুরু হলো, এটাই হলো আমরা মানে সবচেয়ে আশার কথা আর কি। রাজল করিম রনি, এই যারা ওপেন করার ব্যাপারে যারা সমালোচনা করছেন, কি বলবেন বিষয়টা? দেখেন, যারা সমালোচনা করছে এই ব্যক্তিগুলোর ট্র্যাক রেকর্ড যদি আমরা একটু চিন্তা করি, তারা আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগের ছিল কোনো কোনো জায়গায়, এবং তারা আওয়ামী লীগ আমলে বেনিফিশিয়ারি শুধু না, মতামত উৎপাদন করার কারণে তাদের জেলে থাকার কথা, হ্যাঁ, তাদেরকেও বিচারের আওতায় আনার কথা। এখন তারা এই বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতেছে। বিচারের প্রক্রিয়া প্রশ্ন তোলাটা অন্যায় না, কিন্তু কথা হলো প্রশ্ন তোলার মধ্য দিয়ে আপনি কোন রাজনীতিটা প্রেসক্রাইব করছেন সেটা ইম্পর্টেন্ট। যখন আপনি বলেন যে বিচারটা প্রচার করলে যেটা হবে, জনগণের একটা চাপ তৈরি হবে, এই চাপটা বিচারকে প্রশ্নবিদ্ধ করবে, এবং এরা কিন্তু নিজ কারণে তাদের সংস্কৃতি যে কৃত্রিম জনজাগরণ তৈরি করে আপনার এই বিচার যাই হোক ফাঁসি চাই, এটা হলো তাদের সংস্কৃতি। কিন্তু বিচারের সংস্কৃতি হলো বিচারটা ওপেন করা, অবশ্যই এটা শুধু আপনার লাইভ না, ট্রান্সপারেন্ট করার ক্ষেত্রে ধরেন ইন্টারনালি একটা চাপ প্রয়োগ করা যাবে, যে ধরেন যারা এখানে বিচার প্রক্রিয়ার সাথে যুক্ত তাদের প্রত্যেকের মনোবাসনা সম্পর্কে জানা সম্ভব না, কিন্তু যখন এটা ওপেন হবে তাদের মধ্যে যদি এখানে আমি বলবো যে প্রফেশনাল ঘাটতি থাকেও সেটা তারা পূরণ করার চেষ্টা করবে, কারণ এটা ওপেন হচ্ছে, একটা চাপ। আরেকটা হলো ধরেন আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে আচ্ছা বিচারটা আমরা ওপেন করলাম না, খুব সিক্রেটলি করলাম, তখন এই যে যারা সমালোচনা করছে তারাই বলতো পর্দার আড়ালে বিচার করে, বিচারের নামে প্রহসন করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হয়েছে। আসল কথাটা হলো এখানে যে একটা গণ অভ্যুত্থান ঘটে গেছে 5 তারিখের আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশ যে চেঞ্জ হয়ে গেছে, এই ব্যাপারে তাদের কোনো হুঁশ নাই। তারা এখনও একটা আওয়ামী মডেল দিয়ে বাংলাদেশকে দেখে, এই কারণে তারা এই ধরনের কথাবার্তা বলতে পারে। এবং দুর্ভাগ্যজনক হলো এখানে যারা গণতান্ত্রিক সংগ্রামের জন্য দীর্ঘদিন যাবৎ পরিশ্রম করছে, সংগ্রাম করছে এবং অকথ্য অবর্ণনীয় অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, তারাও যখন এই ধরনের ব্যক্তিদের কি বলবো যে প্ল্যাটফর্ম দেয়, মানে ব্যক্তিদের আপনার এই ধরনের কুরাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দেয়, সেটার ভিকটিম কিন্তু তারাও হবে। এটা তারা এখন হয়তো বুঝতে পারছে না, হ্যাঁ, কারণ এই আওয়ামী লীগকে আওয়ামী ফ্যাসিস্ট হইতে সাহায্য করছে এই বুদ্ধিজীবীরাই, এই সাংবাদিকরাই। কারণ তারা একটা অলিগার্ক হিসাবে এমনভাবে আওয়ামী লীগ প্রতিষ্ঠানটাকে কবজা করে রাখছিল যে রিয়াল সিনারিও সম্পর্কে আওয়ামী লীগ ডিটাচ হয়ে গেছিল। যখন সে রিয়াল সিনারিতে ফেরার চেষ্টা করছিল তখন তার ফেরার সুযোগ নেই, হ্যাঁ। তো এখন এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি শুরু করবেন, শুরু করার সময় এই ধরনের দালাল শ্রেণীর এবং যাদের কোনো আত্মসম্মান নাই, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, আন্দোলনের সময় আন্দোলনকারী, আবার হাওয়া বিএনপির দিকে বইলে বিশাল জিয়া প্রেমী, এই যে চরিত্রহীন এবং পজিশনহীন, আত্মসম্মান আত্মমর্যাদাবিহীন লোকগুলো সাংবাদিক, বুদ্ধিজীবী, জাতির বিবেক হিসেবে ভূমিকা পালন করে, আমি মনে করি জনগণের তাদের ব্যাপারে সতর্ক থাকা উচিত। যেহেতু আমরা রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে অত বেশি কিছু আশা করতে পারি না, ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলোর তো এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলোর যদি তারা সতর্ক না থাকে তারাও এই দুর্ভাগ্য বরণ করবে। কারণ হলো তারা আপনি যখন তাদেরকে এখন বিচারের আওতায় না এনে বা তাদেরকে আপনি অ্যাপোলজির সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান না জানিয়ে তাদেরকে যখন স্পোক্স পার্সন হিসাবে গ্রহণ করছেন, আপনি খাল কেটে কুমির আনছেন। এবং এরা আওয়ামী লীগকে যেভাবে পতিত স্বৈরাচারে পরিণত করতে বাধ্য করছে, আপনারও রাজনীতি ধ্বংস করে দিবে এবং তারা আপনাকে জনবিচ্ছিন্ন করতে তারা সহযোগিতা করবে। এই যে এই ধরনের যুক্তি, বিচারটা ওপেন হচ্ছে, এইটাকে স্বাগত জানানোর ছাড়া আর তো কোনো কথা হইতে পারে না। আপনি ওপেন হওয়ার পরে হ্যাঁ আপনি বলবেন যে এটাকে আন্তর্জাতিক করার জন্য আরও এই জিনিস করা যেতে পারত, ডেফিনেটলি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের ব্যাপারে আমরা আগ্রহী এবং ওয়েলকাম জানাবো। কিন্তু আপনি যখন একটা গুডউইলকে, একটা সৎ উদ্দেশ্যের জিনিসকে এটাকে দিয়ে আপনি এমন একটা ন্যারেশন তৈরি করার চেষ্টা করলেন যেটা
বেসিক্যালি এখানে আমাদের চিহ্নিত পরীক্ষিত শত্রু রাষ্ট্র, যাকে বন্ধু রাষ্ট্র হিসেবে এখানে চালানো হইতো, তাদের আকাঙ্ক্ষার সাথে, তাদের আকাঙ্ক্ষার অনুগামী, সেটা আপনি কোন রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে আপনি বলতে চান যে আপনি বিচার চান, আপনি গণহত্যার বিরুদ্ধে? আপনি তো বেসিক্যালি এই স্বৈরাচারের মানে পতিত স্বৈরাচার এবং ফ্যাসিজমের ফ্যাসিজমকে নর্মালাইজ করার, স্বাভাবিকরণ করার একটা প্রক্রিয়ার মধ্যে আপনারা হাঁটছেন। এখন এইটা খুবই আনফর্চুনেট, যে এই জন্য আমি বলতেছিলাম যে আওয়ামী লীগের ব্যাপারে যারা ফৌজদারি অপরাধ করছে তাদের তো বিচার হতে হবেই, এবং এটা দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ বিচার। বিচার কিন্তু প্রতিশোধ না, বিচার মানে বিচার, ইনসাফ করা। আরেকটা হলো যারা এই ধরনের ফৌজদারি অপরাধ সংগঠিত হওয়ার মতামত উৎপাদন করে গেছে, সংগঠিত হওয়ার ক্ষেত্রে আপনার এই ধরনের প্রাতিষ্ঠানিক মানে জাহেলিয়াত টিকায় রাখছে নানাভাবে, মতামত উৎপাদন করে, যুক্তি উৎপাদন করে, তাদের ব্যাপারেও আপনার একটা বিচারিক প্রক্রিয়া থাকা উচিত। সেটা ফৌজদারি অপরাধের মতো না হলেও অন্তত সামাজিকভাবে হলেও বিচারিক প্রক্রিয়া থাকা উচিত। এবং আমি মনে করি অভ্যুত্থানের ঐক্যবদ্ধ শক্তির উচিত তাদেরকে সাংস্কৃতিকভাবে প্রতিরোধ করার জন্য মিডিয়া বলেন, সাংবাদিকতা বলেন, বুদ্ধিজীবিতা বলেন, সাংস্কৃতিক অঙ্গন বলেন, সব কিছুতেই অভ্যুত্থানের আলোকে নতুন বাংলাদেশ। একটা কথা বলে শেষ করি, অভ্যুত্থানের আলোকে নতুন বাংলাদেশে তাদেরকে প্রতিহত করার জন্য একটা সংঘবদ্ধ আয়োজন থাকতে হবে। তাদের চিহ্নিত করতে পারতে বড় বড় কথা বলার এখতিয়ার তারা কোথায় পায়? জেলে থাকার কথা যেখানে তাদের আজকে। আরেকটা জিনিস হলো এখানে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো বাংলাদেশে আপনার এই রাষ্ট্রটার আপনার কাঠামো যদি আপনি চিন্তা করেন, সেই কাঠামোর মধ্যে যে অসঙ্গতিগুলো আছে এগুলো একদিনে দূর হয়ে যাবে না। কিন্তু এই অসঙ্গতির সুযোগ নিয়ে, এবং এখানে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, কিন্তু তার কিন্তু পলিটিক্যাল ইকোনমি বলেন, মতামত উৎপাদনের লোকগুলো বলেন, এগুলো সব রয়ে গেছে। ফলে আমরা যদি মনে করি এই অভ্যুত্থানটা এইভাবেই প্রোটেক্ট থাকবে এবং আপনার কোনোদিনও ফ্যাসিবাদী কাঠামো ফেরত আসবে না, তা না। নতুন যে কোনো দলের মধ্য দিয়ে এই কাঠামোকে কিন্তু ফেরত আসার চেষ্টা করা হতে পারে। এই জন্য এই হচ্ছে অলরেডি অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে একটা দেশ এমনিতেই সেকেন্ড রিপাবলিকে ঢুকে যায়। তো সেকেন্ড রিপাবলিকের মধ্যে আপনি আছেন, ফলে এখন আপনি পুরানা বন্দোবস্তের আলাপের মধ্যে ঢুকা, পুরানা মতামত উৎপাদনকারীদের নতুন করে আবার জাতির বিবেক আকারে হাজির করা, মানে হলো আপনি যে সেকেন্ড রিপাবলিকে ঢুকে গেছেন এটাকে অস্বীকার করা। আপনার সেকেন্ড রিপাবলিকে আপনি ঢুকে গেছেন, এখন সংস্কার প্রক্রিয়া যেগুলো হচ্ছে, এটা আমি মনে করি একটা গণতান্ত্রিক সৌজন্যতার ব্যাপার, এবং অবশ্যই রাজনৈতিক দলগুলো সমন্বয়ে এটা করতে হবে। কিন্তু রাজনৈতিক আপনি কিন্তু ক্ষমতা নিয়ে, এটা যে কোনো সরকার, এই সরকার না, ধরেন যে কোনো সরকারই অভ্যুত্থানের পরে যদি ক্ষমতা নেয়, সে আসলে আমি মনে করি যেহেতু অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্যারাডাইম শিফট হয়ে যায়, সেকেন্ড রিপাবলিক অটো কায়েম হয়ে যায়, সে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য জনগণের স্বার্থে যা দরকার তা করতে পারে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজাউল করিম রনি। আজাদ মজুমদার, রাজনৈতিক সংলাপ শুরু হয়েছে উত্তেজনার পর। প্রথম একবার হলো, আরেকবার হলো, আবার আজকেও চলবে। আপনি পেশাগত কারণে বা আপনার দায়িত্বের কারণে আপনি খুব কাছ থেকে এগুলো দেখার সুযোগ পান। আমরা রিয়েকশনটা জানতে পারি কোন জায়গায়, যখন বৈঠক শেষে তারা সাংবাদিক সম্মেলনে কথা বলে তখন, আর আপনারা প্রেস উইং থেকে যখন যে মেসেজটা দেন তখন। কিন্তু ভেতরে অনেক কিছুই হয়। কিন্তু আপনারা কাজ করেছেন গতকালকে, বিশেষ করে ভেতরে কি হয় সেটি কিন্তু আপনারা প্রকাশ করে দিচ্ছেন, সেই ওপেন করে দেওয়ার মতো বিচারের। এটা কেন করতে গেলেন আপনার? সরকার কেন এই ডিসিশন নিল? প্রথমত আমরা চাই যে আমরা যেরকম জানতে পারি
এরকম আপনারাও জানতে পারেন, কারণ আমরা মনে করি যে প্রত্যেকের একটা নিজস্ব বিচার বিশ্লেষণ ক্ষমতা আছে। আমরা যতটা বেশি সম্ভব স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করি। এখন দেখেন, এখন তো দেশের জাতীয় সংসদ নেই। জাতীয় সংসদ থাকলে রাজনৈতিক নেতারা বা সংসদ সদস্যরা যে বক্তব্যটা রাখতো সংসদে, সেটা সারা দেশবাসী লাইভ হতো তখন। হ্যাঁ, সেটা দেখার সুযোগ পেত। আমরা মনে করি এখন এই যে বৈঠকগুলো হচ্ছে, এগুলোও কিন্তু এক ধরনের মানে পার্লামেন্টারিয়ানের রোল প্লে করছেন এখানে আমাদের পলিটিশিয়ানরা। তারা তাদের পলিটিক্সটা, জাতির যে চাওয়াটা, সেখানে তারা প্লেস করছেন। আমরা মনে করেছি যে এটা সবার জানা উচিত, এবং এটা এই জন্যই সবার জানা উচিত যাতে করে কখনো আমরা মাঠে একরকম, মাঠের বাইরে আরেক রকম, বা ভিতরে আরেক রকম, এরকম যেন কোনো কনফিউশন তৈরি না হয়। এক ধরনের ধারাবাহিকতা থাকে, সরকারের কাজে চিন্তায় একটা ধারাবাহিকতা থাকে, রাজনৈতিক দলগুলোর চিন্তা এবং কাজে একটা ধারাবাহিকতা। এখানে কিন্তু আমরা একটা ফলাফলবোধ পেয়েছি সম্ভবত। সেটি হলো, আমরা দেখলাম সংবাদ সম্মেলনে এসে সব রাজনৈতিক দল নেতারা খুব কম কথা বলেছেন এবং বেশ ইতিবাচক কথা বলেছেন, গঠনমূলক কথা বলেছেন। তাহলে কি ওই ভেতরে আলোচনা যে আপনারা ওপেন করে দিলেন এই কারণে নাকি? না না, এটা আসলে মানে পুরো আলোচনাটাই তো ইতিবাচক হয়েছে। ভিতরে আপনি দেখেন, ভিতরে কিন্তু সরকারের অনেক সমালোচনা হয়েছে। আমি যদি মানে শুধু সরকারের স্বার্থটা দেখতাম এখানে, তাহলে কিন্তু আমি সরকারের সমালোচনাগুলো এখানে একটা যোগ করি, আমরা এটা শুনেছি যে প্রফেসর ইউনূসের সমালোচনা হয়নি তো সবসময় ইতিবাচক নেন, এবং একজন কর্মকর্তার ব্যাপারে সমালোচনা করেছে একজন, আপনারা সেটা ওপেন করে দিয়েছেন। না, আমরা চাচ্ছি যে আমাদের যে সমালোচনাগুলো হচ্ছে, বরং এগুলো মানুষ জানুক। ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা হয়, কিন্তু সেগুলো চেয়ে এই যে সমালোচনাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ যারা সমালোচনাটা করছেন তারা দেশের রাজনৈতিক নীতি নির্ধারক, তারা প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধান বা দ্বিতীয় প্রধান। তো তারা যখন কোনো কথা বলেন, সেই কথাটার গুরুত্ব অনেক বেশি। এবং সেখানে কিন্তু আপনি দেখেন যে যিনি বিএনপির প্রতিনিধি ছিলেন, উনি কিন্তু খুব চমৎকার একটা কথা বলেছেন। উনি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছেন যে, মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা সরকারের থেকেও দেখেছি, সরকারের বাইরে থেকেও দেখেছি যে যারা সমালোচনা করে, এই সমালোচনাগুলো আপনাকে যারা শুনতে দেয় না তারা আপনার বন্ধু নয়, বরঞ্চ যারা সমালোচনা করে তারাই আপনার বন্ধু। আমরা সমালোচনা করছি তার মানে এই না যে আমরা আপনার প্রতি সমর্থন প্রত্যাহার করে নিচ্ছি, আপনার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। যে এই যে ইতিবাচকতা, এটার কিন্তু গুরুত্ব অনেক বেশি। কারণ আমাদের রাজনীতিতে এখন একটা ইতিবাচক ধারা নিয়ে আসাটা খুবই জরুরি, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, সরকার পরিচালনার স্বার্থে, অর্থনীতির স্বার্থে। আপনার এই ইতিবাচক ধারাটা আমরা যাতে অব্যাহত থাকে, সেই চিন্তা থেকেই আমরা চাচ্ছি যত বেশি সম্ভব ট্রান্সপারেন্ট ওয়েতে এই কাজটা করা যায়। রেজাউল করিম রনি, আমরা কিন্তু অনেকদিন ধরে আলাপ করছিলাম এবং এই আলাপটাও হচ্ছিল, সেটি হলো যে রাজনৈতিক নেতারা ভেতরে গিয়ে যে কথা বলেন, বাইরে সেটা বলেন না। আমরা এও শুনেছি যে অনেক সময় প্রধান উপদেষ্টাকে কেউ কেউ বলে আসেন যে আমরা কিন্তু বাইরে গিয়ে একটা অন্যরকম বলবো। কারণ আমরা আজাদ মজুমদারের প্রেস উইংয়ের যে প্রধান প্রেস সচিব, তার কাছে আমি এই প্রশ্নটা এই টক শোতে করেছিলাম, এরকম ঘটনা হয়, আপনারা কেন প্রতিবাদ করেন না? উনি বলছেন অসুবিধা নেই, এটা প্রতিবাদ করার কিছু নেই, ওনারা একটা মতামত দিয়েছে। এটাকে প্রধান উপদেষ্টার অফিস বা প্রধান উপদেষ্টা নিজে এটাকে খুব বেশি নেতিবাচকভাবে নেয়নি। কিন্তু এখন এই নেতিবাচক ইতিবাচক সব কিছুর অবসান আবার ঘটে গেল ওপেন করে দেওয়ার কারণে। এখন কে কি বললো সব আমরা জানতে পারছি বাইরে থেকে। একই সঙ্গে বাইরে এখন তাদের পক্ষে বলা সম্ভব না। যেটা আমি বলছিলাম যে আসলে আমি কালকে খুব ক্লোজলি দেখছিলাম যে রাজনৈতিক নেতারা কি বক্তব্য রাখে, সবারই বক্তব্য খুব সংক্ষিপ্ত হয়ে গেছে, একই সঙ্গে গঠনমূলক, ইতিবাচক ইত্যাদি ইত্যাদি। কারণ ভেতরে যারা তারা যা বলে এসছে আর বাইরে থেকে বলার সুযোগটা নেই। এই যে ওপেন করে দেওয়া, এটাকে কিভাবে দেখছেন? এটাই হলো 5 তারিখের পরের স্পিরিট। পরের রাজনীতি এরকমই হবে। পরের রাজনীতিটা হবে তো গঠনমূলক। 100% বিরোধিতার জায়গা থেকে রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে। ভিন্ন মতামত থাকবে কিন্তু বিরোধিতা করা শুধু সেটাই। আপনার প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা তো দরকার নেই আপনার। হ্যাঁ, প্রতিহিংসা রাজনীতি শেষ 5 তারিখের পরে। তো এখন 5 তারিখের পরে আমরা যে এই যে কম্বাইন সম্মিলিতভাবে জাতি গঠনের কথা বলি বা দেশের গণতান্ত্রিক উত্তরণের কথা বলি, সেখানে সরকার একটা পক্ষ, বাইরের বিরোধী দল যারা আছে বা রাজনৈতিক দল যারা আছেন তার আরেকটা পক্ষ। ব্যাপারটা তো এরকম না। বাইরে যতগুলো দল আছে সবগুলোই তো আধা সরকারি দল, নিঃসন্দেহে। এখন বেসরকারি দল বলে কিছু নাই। ফলে এখন এই সরকার বেকায়দায় পড়লে কে পড়বে বেকায়দায়? তারা প্রত্যেকেই। তো ফলে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি তো দরকার নেই। এখন এখানে আমি বিএনপির আপনার স্থায়ী কমিটির সদস্য এবং অন্যতম নেতা
সালাউদ্দিন সাহেবের বক্তব্যটা আমি শুনছি মনোযোগ দিয়ে, বাকি দু একজন অল্প অল্প শুনছি। আমি ওনাকে একটা ধন্যবাদ দিতে চাই যে উনি এই কনফিউশনটা দূর করেছেন, যে দেখেন মানে এই সরকারের সাফল্য তারা কতটা উদ্গ্রীবভাবে চাচ্ছেন, কতটা আন্তরিকভাবে চাচ্ছেন, এটা উনি পরিষ্কার করেছেন। এবং যেটা আজাদ ভাই বললেন যে উনি কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং এটা সব সরকারের সময় কথাটা সত্য থাকা উচিত, জি যে যারা সরকারের ভেতরে থেকে, সরকারের সাথে থেকে সরকারের সমালোচনা করে, সরকারের দুষ্ত্রুটিগুলো ধরায় দেয়, তারাই তো আসলে বন্ধু। যারা সবসময় সরকারকে একটা মাঠের চিত্র থেকে ভিন্ন চিত্র দিয়ে বলে যে না আপনি যা করছেন এটাই সেরা, কোনো সমস্যা নেই, চারদিকে সব এবং তার শুনশান, পরিণতি কি আমরা হ্যাঁ, দেখেছি। ফলে এটা তো আসলে মিসগাইড করা, সে কোনোদিনও বন্ধ হতে পারে না। এইটা এরকম একটা রাজনৈতিক দলের নেতার মুখ থেকে রিয়েলাইজ করলে, মানে মুখ দিয়ে বের হইলে যেটা মনে হয় যে তারাও যদি ইন ফিউচার ক্ষমতায় যায়, তারাও যদি নিজেরা এই জিনিসটা প্র্যাকটিস করে, তাহলে দেশের গণতান্ত্রিক উত্তরণের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যারা বাইরে থাকবো, সাংবাদিকতা করব, লেখালেখি করব, আমরা যখন সমালোচনা করব, তারাও যদি আমাদের প্রতি এই দৃষ্টিভঙ্গিটা পোষণ করে যে আমরা তাদেরকে সমালোচনা করছি দেশটা যাতে আরও ভালোভাবে চলে, তারা যেন দেশটা আরও সুন্দরভাবে পরিচালনা করেন সেই স্বার্থে, সেটা একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য এবং গণতান্ত্রিক পরিবেশটাকে অনেক বেশি হেলদি করবে, অনেক বেশি এগিয়ে দিবে। সো এই মনোভাবটা যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হচ্ছে, এটা খুবই ইতিবাচক। আর হলো যে সংস্কার প্রক্রিয়াগুলোটা, এটা আসলে এটার ব্যাপারটা কি জানেন, আমি যেটা বলি এটা সরকারের ইস্যু না, সংস্কার কিন্তু সরকারের ইস্যু না, সংস্কার হলো রাজনৈতিক দলগুলোর এজেন্ডা। কারণ হলো এটার ভিত্তিতেই জনগণ আপনার দিকে আগ্রহী হবে। এই সরকারে যারা আছে এরা তো নির্বাচন করবে না, পরবর্তী সরকারে এদের আসার কোনো সুযোগ নেই। তাহলে আপনি করবেন নির্বাচন, আপনি চাচ্ছেন আগামীতে ক্ষমতা, তাহলে সংস্কারটা আপনার এজেন্ডা, এবং সংস্কারটা লিড দেওয়ার প্রতিযোগিতা শুরু হোক রাজনৈতিক দলগুলোর মধ্যে, কে কত দ্রুত, কত বেশি, কত অ্যাগ্রেসিভলি প্রো পিপল সংস্কার অ্যাডাপ্ট করতে পারে, এই প্রতিযোগিতার ভিত্তিতে তো জনগণ আপনার দিকে ম্যান্ডেট দিবে। এটা হওয়া উচিত ছিল। ফলে এইটা হওয়ার পরিবেশ তৈরি হওয়ার একটা লক্ষণ কিন্তু এই ওপেননেসের মধ্যে দেখা গেল। নিঃসন্দেহে। যখন আপনি ওপেন করে দিলেন, তখন রাজনৈতিক দলগুলোর কে কতটা অ্যাগ্রেসিভলি প্রো পিপল এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। জি। এবং জনগণ তখন খুব সহজে, যেটা বললো এখানে, জনগণ কিন্তু জনগণকে যারা বোকা মনে করে তাদের পরিণতি কী হয় আমরা এটা 5 তারিখে দেখেছি। জনগণ হয়তো এত প্যাঁচগুজ বোঝে না, কিন্তু সহজ সরলভাবে তারা এটা বোঝেন যে কে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করছে বা চাচ্ছে, আর কে ভাগ্য উন্নয়নের ব্যবসা করছে, এটা জনগণ বুঝতে পারেন। ফলে যখন এটা ওপেন হবে, তখন এই রাজনীতি পুরো পুনর্গঠনের ক্ষেত্রে, পুরো প্রক্রিয়াটার ক্ষেত্রেই একটা এমন একটা জায়গায় আমরা পৌঁছাবো যে কোন দলটা আসলেই যে পুনর্গঠন প্রক্রিয়াগুলো, যে সংস্কারগুলো জনগণের জন্য জরুরি, সেগুলো অ্যাপ্রিসিয়েট করতে চাচ্ছে, আর কারা আসলে ইনায় বিনায় চাচ্ছে না, এটা জনগণ সরাসরি বুঝতে পারবে। এবং সেই অনুযায়ী জনগণ ম্যান্ডেট নিশ্চিত, মানে সিদ্ধান্ত নিতে পারবে যে কাকে সে চায়, কাকে সে চায় না। ফলে রাজনৈতিক দলগুলোর জন্য অ্যাট দ্য সেম টাইম এইটা একটা সুবর্ণ সুযোগ, আবার ডেফিনেট একটা চ্যালেঞ্জও। ফলে এই চ্যালেঞ্জ মোকাবেলা, রাজনীতি মানেই অলওয়েজ চ্যালেঞ্জের ব্যাপার। আমার ধারণা আমাদের এখানে রাজনীতিবিদরা দীর্ঘদিন যাবৎ গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, ফলে গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তারা অ্যাগ্রেসিভলি জনগণের পক্ষে দাঁড়াবেন এবং সরকারকে সহযোগিতা করবেন। আজাদ মজুমদার, আপনি এই সংলাপগুলো খুব কাছ থেকে দীর্ঘদিন ধরে দেখছেন, আর যেহেতু আপনি একদম পেশাদার সাংবাদিক, আপনার দৃষ্টিভঙ্গি তো নিশ্চয়ই আমলাতান্ত্রিক নয়। এই যে ধীরে ধীরে একটা জায়গায় আমরা পৌঁছার চেষ্টা করছি, রাজনৈতিক নির্বাচনের রুটম্যাপ, আমরা খেয়াল করলাম যে নির্বাচনের রুটম্যাপ নিয়েও প্রত্যেক দলের মধ্যে কিছুটা একটু ফ্লেক্সিবল একটা বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে যে 1 মাস 2 মাস এদিক ওদিক হলে কিছু আসে যায় না, এটা সবাই কিন্তু একটা তৈরি হয়েছে। এটা হলো আমাদের ধারণা, বাইরে থেকে আমাদের দেখছি। আপনারা যারা কাছ থেকে যে দেখছেন, এই সংলাপগুলো অনুসরণ করছেন, দেখছেন, এই যে শেষের মিটিংয়ের পরে যে আমরা ইতিবাচক চিন্তাটা করছি, আপনাদের কি মনে হচ্ছে অনেক চেঞ্জ হয়েছে এই শুরু থেকে এই পর্যন্ত? সরকারের পক্ষ থেকে যে কাজটা সবসময় করার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে একটা ঐক্যমত্য তৈরি করার। আপনি যে চেঞ্জের কথা বলছেন, যে সেই চেঞ্জটা হচ্ছে আসলে ডিফারেন্সটা আস্তে আস্তে কমে আসছে। আচ্ছা, আপনার প্রথম দিকে নির্বাচন কবে হবে, নির্বাচনের রোড ম্যাপ বা সম্ভাব্য সময়সীমা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ ভালো মত পার্থক্য ছিল। আস্তে আস্তে সেই মত পার্থক্যটা কমে আসছে। আপনি দেখবেন যে কালকের আলোচনাগুলো যদি আপনি খেয়াল করে দেখবেন যে খুব বেশি গ্যাপ নেই। আপনার নির্বাচনের একটা তারিখ ঘোষণা করা প্রয়োজন,
সেটা মোটামুটি সবাই বলেছেন, কিন্তু কোন সময়ে নির্বাচন হবে এটা নিয়ে কারো কারোর মধ্যে মত পার্থক্য আছে। যেমন আপনি যদি নাহিদ ইসলামের বক্তব্যটা আপনি জি, যদি জি। খেয়াল করে দেখেন, উনি বলেছেন যে আপনার যেই মুহূর্তে নির্বাচনের তারিখ ঘোষণা করাটা হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু আমরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী। জুলাই সনদটা চূড়ান্ত হয়ে যাওয়ার পর নির্বাচনের তারিখটা ঘোষণা করে দিলে তাহলে সবাই যার যার রাজনৈতিক এজেন্ডা নিয়ে জনগণের কাছে যাবে, নির্বাচনমুখী রাজনীতি করবে, এটা ওনাদের চাওয়া। কিন্তু নির্বাচনের যে একটা তারিখ ঘোষণা করতে হবে এটা নিয়ে কিন্তু ওনাদের এখানে কিন্তু একটা প্রবণতা লক্ষ্য করা গেছে, যেটা আপনি বললেন আসলেই তাই। সেটি হলো যে এখানে কিন্তু এখন আর নির্বাচন কবে হবে আগে না পরে এটা নিয়ে কারো ভাববেন, আগে হলে কোনো সমস্যা নেই কারো, কিন্তু আমরা লক্ষ্য করলাম এমনকি 2-1 মাস যদি পিছিয়ে যাও তাহলে সমস্যা নেই। প্রথম কথা হলো যারা বলছে যে আগে হলে সমস্যা নেই, যারা আগে বিরোধিতা করেছিল বলে আমরা ধরে নিয়েছি, তারা কিন্তু বলছে যে এই কাজগুলো হলে কোনো সমস্যা নেই। আবার যারা বিরোধিতা করেছে যে ডিসেম্বরে দিতে হবে, তারাও তাদের মধ্যে কিন্তু একটা প্রবণতা তৈরি হয়েছে যে যত দ্রুত করা যায়। আসলে মানে সবার চাওয়াটা হচ্ছে নির্বাচন। নির্বাচনের তারিখ কাছাকাছি আসছে মনে হচ্ছে। তারিখ নিয়ে একটা মতভিন্নতা থাকতেই পারে, রাজনীতিতে এই মতভিন্নতা তো খুবই প্রত্যাশিত। এবং ওই যে আমি যে কথাটা বললাম, কমিশনটা হচ্ছে ঐক্যমত্য কমিশন এবং তাদের চেষ্টাটা হচ্ছে একটা ঐক্যমত্য তৈরি করা। গ্যাপগুলো কমে আসার অর্থই হচ্ছে আমরা একটা ঐক্যমতের দিকে যাচ্ছি। শুধু সংস্কারের বিষয়ে ঐক্যমত না, নির্বাচনের বিষয়েও একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হতে যাচ্ছে বলে আমাদের বিশ্বাস। এবং খুব শিগগিরই হয়তো সেই ঐক্যমত্যটা হবে, আপনারা হয়তো দেখতে পাবেন যখন সবগুলা রাজনৈতিক দল এক হয়ে একটা নির্দিষ্ট সময়সীমার কথা বলবে যে এই সময়ের মধ্যে আমাদেরকে নির্বাচনটা দেন। এবং আমার ধারণা তখন এই যে নির্বাচন নিয়ে যদি কারোর মধ্যে কোনো কনফিউশন থেকেও থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে। আমরা আসলে মাঝখানে বেশ কদিন ধরে আমরা একটা ট্রমাটাইজড অবস্থায় পড়ে গিয়েছিলাম রাজনীতিতে, কি হয় কোন দিকে যাচ্ছে। এবং আপনি লক্ষ্য করেছেন অনেক খেলোয়াড় মাঠে নেমে পড়েছিল, যেটা হয় আর কি রাজনৈতিক এই অবস্থাতে। কিন্তু গতকালের বৈঠকের পরে কিন্তু পরিবেশটা কেমন যেন একটু ঠান্ডা হচ্ছে বলা যায়, উত্তাপটা কমছে, ইতিবাচকের দিকে যাচ্ছে। আমার প্রশ্নটা হলো যে এই সরকার একটা কাজ করেছে যেটা অনেকে নেতিবাচক দেখেছিলেন, যে প্রফেসর ইউনূস খালি সংলাপ করেন আসল কাজ কিছু করেন না। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আসলে সংলাপেই সমাধান। এই রাজনৈতিক যারা বিবদমান রাজনৈতিক দলগুলো, ফ্যাসিস্ট বিরোধী দলগুলো, এদের মধ্যে যদি এক ধরনের কথাবার্তা শুরু হতো তাহলে আমার মনে হয় আমরা অনেক সংকটের সমাধান খুঁজে পেতাম। আপনার কি মনে হয়? রাইট, একটা হলো যে ডেমোক্রেটিক প্রক্রিয়ায় আপনি ফিরবেন 15 বছরের 16 বছরের ফ্যাসিবাদী শাসনের পরে। ডেমোক্রেটিক প্রক্রিয়ার প্রথম প্রিন্সিপাল আপনার যদি আদব বলেন, এক্সারসাইজ বলেন, সেটা তো আলাপ, সংলাপ। তো আপনি ঠিকই বলেছেন, সংলাপের মধ্য দিয়ে আপনার যে সমস্যা সমাধান সম্ভব সেটার একটা বিউটি আছে এবং সেটাই ডেমোক্রেসি অ্যালাউ করে এবং ডেমোক্রেসি শক্তিশালী হওয়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে আজাদ ভাই যে আলাপটা করলেন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি পিক করতে চাই, সেটা হলো এখানে নির্বাচন কবে হবে, সংস্কার কি লেভেলে হবে না হবে, অভ্যুত্থানের এই আকাঙ্ক্ষা বলেন বা অভ্যুত্থানের এই শহীদদের একটা ওজন আছে, তো শহীদদের তো ভার আছে, বাচ্চা বাচ্চা ছেলেদের হারাইছেন, তাই না? তো ফলে এইটার তো একটা দায়িত্ব আছে আপনার, হ্যাঁ, কোনো ক্রেডিট নেই, দায়িত্ব আছে এখন আমাদের অভ্যুত্থানের পরে। এটা টোটালটাই আসলে ডিপেন্ড করে রাজনৈতিক দলগুলোর উপরে। ইনফ্যাক্ট এই সরকার তো, আমি এটা বহুবার বলছি বহু জায়গায়, এই সরকারের হাতে কোনো ক্ষমতা নেই, সরকারের আছে এক গাদা দায়িত্ব, তারা দায়িত্ব পালন করছে। ক্ষমতা তো অভ্যুত্থানের শক্তির হাতে, অভ্যুত্থানের শক্তিটা বাইরে পুরাটাই সমস্ত রাজনৈতিক দল এবং অরাজনৈতিক ব্যক্তি, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, সবাই। ফলে এই পুরা শক্তিটা বাইরেই রয়ে গেছে, এই পুরা শক্তিটা তার সরকার না, পুরা শক্তির উইলে আকাঙ্ক্ষায় সরকার দায়িত্ব পালন করছে, আমি যদি সরকারকে বুঝে থাকি। তো এখন আপনি নির্বাচন কবে চান, সংস্কার কি লেভেলে চান না চান, এই সিদ্ধান্ত আপনাদের, বল তো আপনাদের কোটে ফ্রম দ্য ভেরি বিগিনিং। আপনারা কেন শুরু থেকে মনে করছিলেন, এটা আমি বহুবার বলার চেষ্টা করছি যে সরকার করবে, সরকার ততখানি করবে যতখানি আপনি করাবেন, কারণ আপনারই তো আকাঙ্ক্ষার প্রতিফলন, আপনারই সমর্থনে এর প্রতিফলন আকারে সরকার দায়িত্বে আছে। সরকার বারবার বুঝছে না শুরুর দিক থেকে যে ফ্যাসিলিটেট করব, এবং তারা একটা কথা বলছে যে এবং আমরা কিন্তু ক্ষমতায় নেই, দায়িত্বে আছে, এটা আমি বহুবার বলছি। এবং আরো মনে করাই দিই, প্রফেসর ইউনূস প্রথম যখন ক্ষমতায় নেয় তখন কিন্তু নির্বাচন ইস্যু ছিল না, কিন্তু যখনই 1-2 মাস পরেই যখন নির্বাচন নিয়ে কথা উঠে, সম্ভবত সেপ্টেম্বর অক্টোবরের দিকে, উনি কিন্তু বলেন যে নির্বাচন কবে হবে এটা রাজনৈতিক ফয়সালা, রাজনৈতিক সিদ্ধান্ত। এখনো কিন্তু ঘটনা যেটা গড়াচ্ছে, যেদিকে যাচ্ছে, আসলে তো এটা রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলোই তো ঠিক করবেন। এখানে তো আরেকটা জিনিস লক্ষ্য করেছেন যে আমরা কিন্তু মনে হচ্ছিল যে অনেকেই খুব আতঙ্কিত হচ্ছিল, উদ্বেগ প্রকাশ করছিল
এটা ক্ল্যাশে চলে যায় কিনা। কিন্তু আমরা কেমন দিনে দেখলাম প্রফেসর ইউনূসের ঘটনাটা এমনভাবে ঘটে যাচ্ছে যে একদম টোটাল ক্ল্যাশ থেকে বেরিয়ে যাচ্ছে। না, এটার একটা রিয়েল কারণটা হলো যেটা হলো এখানে সরকারকে আপনার এই সরকার তো ধরেন অনেক ফ্লেক্সিবল, আপনি সরকারের সমালোচনা করতে পারবেন, সরকারকে যে কোনো সময় আপনি অ্যাকাউন্টেবল করতে পারবেন আপনি, এবং সরকার যমুনার কাছে চলে যাওয়া তো সহজ ছিল, হ্যাঁ এখনো সহজ আছে। তো ফলে এই সুযোগে এখানে যারা একটা চক্র তো আছেই, যারা নির্বাচন সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো, ডক্টর ইউনূসকে 5 বছর 10 বছর চাই এরকম করে একটা হাইপ তৈরি করে, আরেকটা গ্রুপ আছে এক্ষুনি চলে যেতে হবে, হ্যাঁ এক্ষুনি চলে গ্রুপ, হ্যাঁ করে এটা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, এবং বেসিক্যালি অভ্যুত্থানের শক্তির সাথে সরকারের আস্থার সম্পর্কটা নষ্ট করে দিয়ে এখানে একটা ক্যাওয়াটিক কন্ডিশন তৈরি করার মধ্যে দিয়ে এখানে কাদের ফায়দা হাসিল করবে এটা আমরা জানি সবাই। এখানে যত অস্থিতিশীলতা থাকবে তত ইন্ডিয়ান প্রপাগান্ডা। আজকেও আপনি একটা ইন্ডিয়ান পত্রিকা খুলে দেখেন বা ইন্ডিয়ান একটা মিডিয়া খুলে দেখেন, দেখবেন যে ওরা দেখাচ্ছে বাংলাদেশে আগুন জ্বলতেছে, সেনাবাহিনী কু করতেছে, হ্যাঁ রাত যত গভীর হয় কু তত ঘন হয়, হ্যাঁ এই প্রচারণা তারা চালাচ্ছে। তো আপনার এইরকম একটা অবস্থায় আপনার এখানে কেওয়াজ যত থাকবে আপনার শত্রুরা তত শক্তিশালী হবে। ফলে এখানে যারা সরকার এবং রাজনৈতিক দলগুলোকে অভ্যুত্থানের শক্তিকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছেন তারা বাংলাদেশ বিরোধী শক্তি, তারা বাংলাদেশের অভ্যুত্থানের স্পিরিটের আলোকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সবচেয়ে বিরোধী শক্তি। এই জন্য আমি মনে করি আমাদের যারা অপিনিয়ন মেকার, সাংবাদিক, মিডিয়া এবং আপনার সাধারণ জনগণ, তাদেরকে সব সময় সজাগ থাকতে হবে এবং পলিটিক্সটা অন্যে করে দিবে তার জন্য এটা না, তার নিজের করতে হবে। এই যে সবকিছু ওপেন হচ্ছে, ওপেন হওয়ার মধ্যে আপনি পর্যালোচনা করেন, আপনি নিজে পর্যবেক্ষণ করেন এবং আপনি নিজে সক্রিয়ভাবে রাজনীতিতে আসেন। আপনার রাজনীতি অন্য করে দিলে অন্য আপনাকে শাসন করবে, শোষণ করবে। আপনি নিজের রাজনীতি নিজে করেন, ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক হোক এবং একটা নাগরিক ভিত্তিক বাংলাদেশ হোক। আজাদ মজুমদার এবং রেজাউল করিম রনি, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন এবং অনেক চিন্তারও জন্ম দিয়েছেন নিশ্চয়ই দর্শকদের। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।